আরে থামাবে কে হাদিকে? শুয়োরের বাচ্চারা চেনে না আজাদিকে। প্রতি ফোঁটা রক্তের কত শত মূল্য, শহীদের জমিনে রক্ত অতুল্য। এই হাদি একা নয়, হাদি কোটি লক্ষ, বাংলার পুরোটাই হাদিদের পক্ষ। শহীদের কাফেলার ডর নাই, নাই ভয়, হাদিদের প্রার্থনা যাই চাই তাই হয়। এই দেশ জমিনের রক্ত, যুগে যুগে হাদিদের কেন যে অযত্ন। হাদিরাই এটো বোমা আবাবিল পক্ষী, সহুসের মন ছিল সুশীতল লক্ষ্মী। বাবরার হত্যায় ভেবেছিলে শ্রেষ্ঠ, দেখেছ কি ফলাফল ছেড়ে নাই কেষ্ট। হাদিরাই জন্মায় ফাতেমার গর্ভে, হাদিরাই মরুভূমি ফুলে ফলে ভরবে। হাদিদের ভয় নেই, হাদিরা শহীদ তো, হাদিরাই ওমর আলী বাদবাকি বৃত্ত। গুলি টুলি হাদিদের ঝুলটাও ছেড়ে না, হাদিরা আছে বলে ফাশিস্ট ফেরে না। আসসালামু আলাইকুম দর্শক, গত কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত ভ্রমণ করে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন নরেন্দ্র মোদী যা বলতে, যেহেতু বাংলাদেশের ডক্টর ইউনূস এখন নরেন্দ্র মোদীকে পাত্তা দেয় না, ভারতকে পাত্তা দেয় না। নরেন্দ্র মোদী যা সরাসরি বলতে ভয় পেয়েছে তা পুতিনকে দিয়ে বলিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে, ইউক্রেন যেমন রাশিয়ার জন্য অস্বস্তির কারণ হয়ে গেছে এবং ডিস্টার্বের কারণ হয়ে গেছে, সেরকম যেন বাংলাদেশ ভারতের জন্য যেন ডিস্টার্বের কারণ হয়ে না যায়। মোদি হয়তো ভুলে গেছে যে রাশিয়ার ইয়েতে এখন কোনো কিছু চলে না দুনিয়াতে। এখনও একক কর্তৃত্ব সারা দুনিয়াতে বজায় আছে আমেরিকা সারা দুনিয়াতে কর্তৃত্ব বজায় আছে। এখনও ইন্টারন্যাশনাল যে মানি এক্সচেঞ্জে যেটা চলে সেটা হচ্ছে ডলার, নট রাশিয়ান রুবল। ইউএস ডলার চলে সব জায়গায়। আগে একসময় পাউন্ড চলতো, কিন্তু পাউন্ডকে ফেলে ডলার সে স্থান অনেক বছর আগে থেকে গ্রহণ করেছে। রাশিয়া এমন একটি দেশ, রাশিয়া 1971 সালে আমাদেরকে স্বাধীনতার ব্যাপারে সাহায্য করেছিল। তবে সে সাহায্যের পিছনে আমি একটা কারণ বলি, রাশিয়া সবসময় ভারতের পিছনেই থাকে, ভারতকে সাপোর্ট করে যায়। 1971 সালে ইন্দিরা গান্ধী ব্রেজনেভকে বুঝিয়ে শুনিয়ে বাংলাদেশে যে যুদ্ধ, ইস্ট পাকিস্তানের যে যুদ্ধটা লেগে গেছে সেখানে হস্তক্ষেপ করতে বলেছে এবং জাতিসংঘে ভেটো দেওয়ার জন্য বলেছে, আমেরিকা যে প্রস্তাব এনেছে তার উপর। তো ভেটো দিতে বলেছে, ভেটো দিয়েছিল, কিন্তু এটা বাংলাদেশের স্বার্থে করে না, এটা করেছে ভারতের স্বার্থে। আপনি রাশিয়ার ইতিহাস দেখেন, এই পর্যন্ত ভারতের সাথে সম্পর্কে যে ইতিহাসটা, সেটা ভ্লাদিমির পুতিন বলেন যে প্রেসিডেন্ট থাকে তখন ব্রেজনেভ ছিল, তারা ভারতের স্বার্থতায় দেখে বাংলাদেশের স্বার্থ দেখবে না। এখন বাংলাদেশকে রাশিয়া যেহেতু একটা পরাশক্তি, যে একটু চাপ দিচ্ছে, তবে রাশিয়ার আমাদেরকে কিছু না দিলেও আমাদের কিছু আসে যায় না, রাশিয়া থেকে না নিলেও চলে। কিন্তু ভারত চলবে না, ভারত ক্রুড অয়েলগুলো রাশিয়া থেকে আনে। এখন ভারত, ওই জন্য ভারতের সাথে রাশিয়ার এত সম্পর্ক, ভারতের কথায় রাশিয়া শুনে। তো নরেন্দ্র মোদী, তুমি যদি রাশিয়া থেকে দিকে দিয়ে চাপ সৃষ্টি করতে চাও বাংলাদেশে, তাইলে আরেকটা ভুল দাবার খেলা খেলেছ, দাওয়াতে আরেকটা ভুল চাল দিয়েছ। বাংলাদেশের মানুষ, আগে বললাম যে রাশিয়ার উপর ডিপেন্ডেন্ট না, রাশিয়া কিছু না দিলে কিছু আসবে যাবে না, রাশিয়া কিছু না দিলে কিছু আসবে যাবে না। তো রাশিয়ার এই হুমকি ধমকিতে বাংলাদেশ কেয়ার করে না। বাংলাদেশের এখন উচিত, যেহেতু বাংলাদেশের কাছে মিলিটারি এত পাওয়ার নাই, যেমন বিমান বাহিনী এত শক্তিশালী নেই, সেই জন্য বাংলাদেশের উচিত চীনের সাথে প্যাক্ট করা এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করা, তুরস্কের সাথে চুক্তি করা, যেন এই চুক্তির বলয়ে যেন বাংলাদেশ তখন একটু শক্তিশালী হয়ে যায়। পাকিস্তানের সাথে সৌদি আরব যেরকম চুক্তি করেছে নিউক্লিয়ার ওয়ানে, সেরকম একটা চুক্তি বাংলাদেশের সাথে করলে ভারতের দাদাগিরি
ভারতের সব কিছু ঠান্ডা হয়ে যাবে। যখন এই ডান্ডার বাড়িটা খাবে তখন ঠান্ডা হয়ে যাবে ভারতের সব কিছু। নিজের কোনো হিম্মত নেই, নিজে বলতে পারে না, সরাসরি বাংলাদেশকে রাশিয়াকে দিকে চাপ দেয়। হঠাৎ মস্কোর ক্রেমলিন থেকে আসা এক বার্তা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একরকম চাপ সৃষ্টি করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় বাংলাদেশকে সতর্ক করে বলেছে, ইউক্রেন যেমন রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, ঢাকা যেন দিল্লির জন্য তেমন কোনো পরিস্থিতির জন্ম না দেয়। কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে মস্কোর এই অবস্থান অনেকটাই স্পষ্ট করে তারা এখন দক্ষিণ এশিয়ায় ভারতের স্বার্থ রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে, যা একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। রাশিয়ার এই বক্তব্যের মূল লক্ষ্য হল বাংলাদেশকে ভারতের আজ্ঞাবহ হিসেবে রাখা এবং দিল্লির রাজনৈতিক ও নিরাপত্তা বলয় থেকে ঢাকাকে বেরিয়ে যেতে বাধা দেওয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এর শব্দচয়নও ছিল ব্যাপক কড়া। তারা বারবার ইউক্রেন সংকটের উদাহরণ টেনেছে। এর নেপথ্যে কাজ করছে ভারতের নিরাপত্তা উদ্বেগ। গত 17 বছর শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে বাংলাদেশের যে দাতাগ্রহিতা সম্পর্ক ছিল, বর্তমান প্রেক্ষাপটে সেই একপাক্ষিক সুবিধার জায়গায় ফাটল ধরার ভয় পাচ্ছে দিল্লি। ভারত নিজে সরাসরি এসব কথা না বলে তাদের দীর্ঘদিনের মিত্র রাশিয়াকে দিয়ে ঢাকাকে চাপে রাখার কৌশল নিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের নথিপত্র বলে ভারত যখন প্রতিবেশী দেশগুলোতে বন্ধহীন হয়ে পড়ছে, তখন তারা রাশিয়ার মতো শক্তিকে ব্যবহার করে নিজের আধিপত্য বজায় রাখতে চেয়েছে। সোজা কথা, দিল্লি এখন রাশিয়ার মাধ্যমে বাংলাদেশের উপর তাদের অদৃশ্য কর্তৃত্ব জারি রাখতে চায়। বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্র নীতি ছিল সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। তবে বর্তমান বিশ্ব বাস্তবতায় এই নীতি এখন অকার্যকর হয়ে পড়ছে। যখন প্রতিবেশী দেশ আপনার সার্বভৌমত্বকে উপেক্ষা করে এবং অন্য একটি পরাশক্তিকে দিয়ে আপনাকে ভয় দেখায়, তখন নিরপেক্ষ থাকা আর নিজের বিপদ ডেকে আনা সমান কথা। নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রাশিয়ার এই হুমকির মুখে বাংলাদেশের এখন উচিত হবে নতুন শক্তিশালী মিত্র খুঁজে নেওয়া। ভারত এবং রাশিয়ার এই জোটকে মোকাবেলা করতে হলে ঢাকাকে অবশ্যই একটি পাল্টা জোটের দিকে নজর দিতে হবে, যেখানে চীন এবং পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের আগ্রাসী মনোভাবের বিপরীতে একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। ভারতের সম্ভাব্য সামরিক আগ্রাসন বা আকাশপথে হামলার আশঙ্কার কথা উঠলে বাংলাদেশের বিমান বাহিনীর সক্ষমতার বিষয়টি সামনে নিয়ে আসতেই হয়। সামরিক নথিপত্র বলছে, ভারতের হাতে থাকা আধুনিক রাফাল এবং সুখোই 30 MKI যুদ্ধ বিমানের বিপরীতে বাংলাদেশের বর্তমান এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত দুর্বল। রাশিয়ার তৈরি পুরনো MiG-29 বা চীনের F-7 বিমান দিয়ে ভারতের মাল্টিরোল ফাইটার জেটের মোকাবেলা করা প্রায় অসম্ভব। যুদ্ধের ময়দানে ভারতের ফার্স্ট স্ট্রাইক বা প্রথম দফার বিমান হামলা ঠেকানোর মতো প্রযুক্তিগত শক্তি আমাদের নেই বললেই চলে। এই সামরিক দুর্বলতার সুযোগ নিয়েই রাশিয়া এবং ভারত বাংলাদেশকে দমানোর সাহস পাচ্ছে। একটি দেশ তখনই স্বাধীন থাকতে পারে যখন তার আকাশসীমা সুরক্ষিত থাকে, আর সেই সুরক্ষার জন্য অন্তত 1 ডজন আধুনিক সুখোই ফ্ল্যাঙ্কার বা সমমানের যুদ্ধ বিমান কেনা এখন বিলাসিতা বললে ভুল হবে, বরং তা টিকে থাকার লড়াই। এই সংকটের মূলে রয়েছে বাংলাদেশের নেতৃত্বের একাংশের নতজানু মানসিকতা। রাষ্ট্রের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা এবং নীতি নির্ধারক এখনো ভারতের প্রতি তোষণনীতি বজায় রাখতে ব্যস্ত। এই দুর্বল নেতৃত্বের কারণেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নিজের অবস্থান শক্ত করতে পারছে না। রাশিয়ার মতো দেশ যখন প্রকাশ্য সভায় হুমকি দেয়, তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল কঠোর প্রতিবাদ জানানো। কিন্তু বর্তমান প্রশাসনের মন্থর গতি বলে সংকটকালীন পরিস্থিতি সামাল দেওয়ার মতো দক্ষ কূটনীতিকের বড় অভাব রয়েছে। বাংলাদেশকে এখন এমন একজন নেতৃত্ব খুঁজে বের করতে হবে, যিনি আন্তর্জাতিক ফ্রন্টে গিয়ে তুরস্ক, আমেরিকা এবং চীনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের প্রভাব বলয় থেকে দেশকে বের করে আনতে পারবেন। বিশেষ করে তুরস্কের আধুনিক ড্রোন প্রযুক্তি এবং আমেরিকার কূটনৈতিক সমর্থন আদায় করা এখন খুব জরুরি। ইতিহাসের নজর দিলে দেখা যাবে, রাশিয়া সবসময়ই ভারতের স্বার্থের পাহারাদার হিসেবে কাজ করেছে। 1971 সালের যুদ্ধের ইতিহাস নিয়ে লেফটেন্যান্ট জেনারেল AK নিয়াজির দ্য বিট্রিয়াল অফ ইস্ট পাকিস্তান বইটিতে একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়।
আমরা জানি 3 ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছিল, কিন্তু নিয়াজির মতে ভারতের আসল আগ্রাসন শুরু হয়েছিল 1971 সালের 22 নভেম্বর। সেদিন ভারতীয় বাহিনী গোপনে ঢাকা বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছিল। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভারতকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল বাংলাদেশকে দ্রুত নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। 22 নভেম্বরের সেই হামলার মূল উদ্দেশ্য ছিল ঢাকাকে আকাশপথ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। মজার ব্যাপার হলো, আজ 2025-26 সালেও রাশিয়া সেই একই কায়দায় ভারতকে মদদ দিচ্ছে এবং বাংলাদেশের উপর মানসিক চাপ সৃষ্টি করছে। ইতিহাসের এই মিল থেকে বোঝা যাচ্ছে এটি একটি পরিকল্পিত নকশা। ভারতের আগ্রাসন থেকে বাঁচতে হলে এবং রাশিয়ার হুমকি মোকাবেলা করতে হলে বাংলাদেশকে এখন চীন, তুরস্ক, পাকিস্তান ফ্রন্টের সাথে যুক্ত হতে হবে। চীনের সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা ভারতকে চাপে রাখার জন্য সবচেয়ে কার্যকর হাতিয়ার। অন্যদিকে তুরস্কের ড্রোন প্রযুক্তি বর্তমান বিশ্বের যে কোনো আধুনিক সেনাবাহিনীকে নাস্তানাবুদ করতে সক্ষম। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।